হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, গতকাল আমরা শুরু করেছি এনডিএ ম্যানিফেস্টো ডিসকাশন, অর্থাৎ মোদী সরকারের থার্ড টার্মে মোদী সরকার বর্তমান ম্যানিফেস্টোতে কোন কোন সেক্টরকে নিয়ে আগামী 5 বছর বেশি বেশি করে ভাববে, সেই টপিকগুলো নিয়ে আমরা চর্চা করেছিলাম। তো আজকে দ্বিতীয় দিনের পর্ব যাওয়ার আগে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলে নিই। আজকে নিফটি প্রথমের দিকে কিন্তু ফার্স্ট হাফ বলতে 1টা পর্যন্ত, 9টা 15 থেকে 1টা পর্যন্ত নিফটি কিন্তু ভালোই উপরের দিকে ছিল এবং আজকেও আবার নিফটি নতুন হাই করেছে 22,783। এর আগের দিন ছিল 22,775। আজকে তার থেকে আরো প্রায় 7-8 পয়েন্ট উপরে গিয়ে 22,783 হাই করার পরে মার্কেট শেষ হওয়ার ঠিক 1 ঘন্টা আগে উপর থেকে প্রায় 200 পয়েন্ট নিচে গিয়ে ফাইনালি 22,605-এ কিন্তু ক্লোজিং দিয়েছে, অর্থাৎ গতকালের তুলনায় 39 পয়েন্ট নিচে। আজকের মার্কেটের উল্লেখযোগ্য জিনিস যেটা, সেটা হচ্ছে আজকে কিন্তু ফরেন ফান্ড এবং ডোমেস্টিক ফান্ড, আমাদের দেশীয় ফান্ড দুজনেই কিন্তু মার্কেটে কেনাকাটা করেছে। ফরেন ফান্ড প্রায় 1429 কোটি টাকা কিনেছে আর ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর প্রায় 1072 কোটি টাকা কিনেছে। ফ্রেন্ডস, কালকে আমাদের মার্কেট ক্লোজ 1 মে, মহারাষ্ট্র ডে, এই সমস্ত কারণে মার্কেট কালকে খুলবে না, পরশুদিন মার্কেট খুলবে। আমেরিকাতে ফেডারেল ওপেন মার্কেট কমিটি, অর্থাৎ যারা টোটাল ইকোনমির ওপরে মূল্যায়ন নিয়ে সুদের হারের সিদ্ধান্ত নেয়, সেই কমিটি মূল্যায়নের বৈঠক শুরু হয়েছে, 2 দিন ধরে চলবে। আজকে শুরু হয়ে গেছে, কালকে তারা ফাইনাল আউটকামে আসবে। এদের সিদ্ধান্তের উপরে কিন্তু নির্ভর করে ইন্টারেস্ট রেট কাটিং হবে কি হবে না। যেহেতু কালকে আমাদের মার্কেট বন্ধ থাকবে, তাই ওদের যে সিদ্ধান্তটা আসবে তার প্রতিফলন আমরা আজকে হয়ে গেল মঙ্গল, বুধ, বৃহস্পতিবার দিনকার মার্কেটে দেখতে পাবো। তো ফ্রেন্ডস, কালকে আমরা চর্চা করেছিলাম যে আমরা যে ইয়েটা দেখেছিলাম ম্যানিফেস্টোতে, একটা টপিক নিয়ে চর্চা করেছিলাম, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং হাব। মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে পিএলআই স্কিম দিয়ে যে সমস্ত জিনিসগুলোর উপরে বেশি জোর দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর সেক্টর এবং চিপ সেক্টর, যার জন্য ইলেকট্রনিক্স হাব তৈরি হবে। এবং আপনারাও একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমরা মানে দীর্ঘদিন ধরে চায়নার তৈরি ইলেকট্রনিক্স জিনিস ব্যবহারের প্রতি আমাদের প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি ছিল, কিন্তু গত কয়েক বছরে কিন্তু আমরা সেটাতে অনেকটা রেস্ট্রিকশন আনতে চলেছি। এবং আজকে যদি এই হাবটা হয়, অর্থাৎ ইলেকট্রনিক্স হয় নয়, হবে, গভর্নমেন্ট অলরেডি পারমিশন দেওয়া শুরু করে দিয়েছে এবং বহু বড় বড় কোম্পানি সেই কেন্দ্রিক তারা ইনফ্রাস্ট্রাকচারও তৈরি করতে শুরু করে দিচ্ছে। দ্বিতীয় যেটা হচ্ছে, নেক্সট যে জিনিসটার উপর গভর্নমেন্ট প্রেসার দিতে চাইছে, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং হাব। আমরা যদি ওতে চলে যাই, ওকে, ডিফেন্স ম্যানুফ্যাকচারিং, প্রমোটিং ডিফেন্স ম্যানুফ্যাকচারিং। আগে কিছু সারলাম, ওকে, গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব তো আমরা বলেছি, এরপরে চলে এসেছি কোথায়, ডিফেন্স ম্যানুফ্যাকচারিং। ওকে, দেখুন, ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এর মধ্যে কি কি জিনিস আসবে। আপনারা জানেন যে আমাদের যে টোটাল বাজেট
তার প্রায় 12 থেকে 13% টাকা ডিফেন্সের জন্য বরাদ্দ হয়। অর্থাৎ গত বছর প্রায় 40-42 লক্ষ কোটি টাকার যে বাজেট হয়েছিল তার 12%, প্রায় 6-7 লক্ষ কোটি টাকা ডিফেন্সের বাজেটে ডিফেন্সকে দেওয়া হয়েছিল। এবং এই ডিফেন্স বাজেটের একটা বড় অংশ আমাদের কিন্তু অন্যান্য দেশ থেকে বিভিন্ন রকমের ডিফেন্স ইকুইপমেন্ট বা বিভিন্ন রকমের এয়ারক্রাফট, বিভিন্ন রকমের জাহাজ এই সমস্ত কেনার জন্য ব্যবহার করা হতো। কিন্তু গত 3-4 বছর ধরে কিন্তু আমরা সেটাকে অনেকটা কমিয়ে এনেছি, যার জন্য আমরা কিন্তু এখন আমাদের যেটা অবজেক্টিভ, যে আমরা টোটাল নিজেদের জন্য ম্যানুফ্যাকচারিং শুধু নয়, আমরা যেটা ম্যানুফ্যাকচারিং করব সেটা অন্যান্য দেশে বিক্রিও করব। এবং সেই অনুযায়ী মূল যে কোম্পানি হ্যাল, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, তাদের কাছে কিন্তু আর্জেন্টিনা আরো বহু দেশ থেকে কিন্তু তারা বহু অর্ডার পাওয়ার মতো অবস্থায় চলে এসছে। তাহলে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এর মধ্যে কি কি আসছে? ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এর মধ্যে ফ্রেন্ডস, প্রথমত হচ্ছে আপনার হ্যাল। অর্থাৎ হ্যালটা কি করে? হ্যালটা সাধারণত এয়ার রিলেটেড জিনিস তৈরি করে, অর্থাৎ এয়ারক্রাফট, হেলিকপ্টার, এই সমস্ত জিনিস। এ বাদ দিয়েও দ্বিতীয় যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে সি, সমুদ্রে। সমুদ্রের ক্ষেত্রে যারা আছে তারা কারা? যেমন ধরুন মাঝগাঁও ডক, গার্ডেন রিচ শিপ বিল্ডার, কোচিন শিপইয়ার্ড, এই সমস্ত শেয়ারগুলো যদি আপনারা দেখুন, আমি বলছি যে বিগিনিং, এখনো পর্যন্ত বলছি আজকে এটা আমাদের কাছে কিন্তু বিগিনিং। আপনারা যদি ভাবেন আজকের দিনে দাঁড়িয়ে যে শেয়ারগুলো অনেক বেড়ে গেছে, তাহলে আপনারা এই বাড়ার উপলব্ধিটা থেকে এখনো অনেক দূরে আছেন। তো আমরা এবারে কি করব, আমরা চলে যাব এই সমস্ত কোম্পানিগুলোর একটু একটু করে ফান্ডামেন্টাল দেখে নেব। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি দেখি যে হ্যাল কত টাকার কোম্পানি? হিন্দুস্তান এরোনটিক্স। হ্যাল একটু বড় হয়ে গেছে, 2,63,000 কোটি টাকার কোম্পানি। আপনি যদি চার্টে দেখেন, এই হ্যাল বছর 4 আগে যদি আপনাকে দেখাই, আপনি দেখতে পাবেন যে এই কোম্পানিটা কত ছোট ছিল। দেখুন ফ্রেন্ডস, আমি মান্থলি ক্যান্ডেলে চলে গেলাম। আপনি যদি দেখেন আজকে 1, 2, 3, 4, 5, 6 মাস আগে, 6 মাস আগে এই কোম্পানিটা কত টাকার কোম্পানি ছিল? অর্ধেক ছিল, অর্থাৎ 1,30,000 কোটি টাকার কোম্পানি ছিল 6 মাস আগে। আপনি 6টা ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন যে কোম্পানিটা ডবল হয়ে গেছে, অর্থাৎ তার বর্তমান যা রেট চলছে সেটা 6 মাস আগে তার অর্ধেক ছিল। এবং আপনি যদি ওর থেকে আরো 1 বছর আগে চলে আসেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 1200, সেখান থেকে কোম্পানিটা তখন কত ছিল? তখন দেখা যাবে হয়তো এখন হচ্ছে 2,63,000। এটাকে যদি আপনি 3 দিয়ে ভাগ করে দেন তাহলে দেখা যাবে প্রায় 90,000 কোটি টাকার কোম্পানি ছিল। মিনস এবারে এই যে আজকে এই যে ভ্যালুয়েশনে এসছে, এবারে এখানটাতে যদি দেখেন, যদি আপনার তাদের সেলসও দেখেন বা তাদের যে প্রফিট যদি দেখেন, তাহলে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে কোম্পানির যে ভ্যালুয়েশন কিন্তু 42.9। এই সমস্ত কোম্পানি 10, 12, 14 ভ্যালুয়েশনে কাজ করত, অর্থাৎ এরা কখনো কিন্তু বেশি ভ্যালুয়েশনে কোনোদিনই ছিল না। আপনি যদি পি দেখেন, আপনি দেখুন এই সমস্ত জায়গাতে কত পিতে কাজ করত কোম্পানি? 12, 13, 14 পিতে কাজ করত। কিন্তু আজকে এদের ভবিষ্যৎ অনেক বেটার বলে এই কোম্পানিগুলোর কিন্তু
ভ্যালুয়েশন বাড়িয়ে দেওয়া হচ্ছে, অ্যান্ড এই ভ্যালুয়েশন কিন্তু মানে 90% চান্স হচ্ছে এইরকম অবস্থায় থাকবে। কারণ গভর্নমেন্টের যে টাকা, তার অধিকাংশ টাকা, ধরুন আমরা যে ইন্ডিয়া গভর্নমেন্ট যে সমস্ত প্রকিউরমেন্ট করছি, তার একটা বড় অ্যামাউন্ট আমরা এদেরকে দিয়ে প্রোডাক্ট বানাচ্ছি। সুতরাং এই যে গ্রোটা শুরু হয়েছে, এটা কিন্তু আপনি যদি দেখেন আগামী 5 বছর পরে এই সমস্ত শেয়ার এই লেভেল থেকে হয়তো দেখবেন যে 3 গুণ বেড়ে গেছে। প্লাস এরা যদি অন্যান্য দেশে এগুলোকে আবার রপ্তানি করে, তাহলে হ্যাল কথাটা বুঝতে পারলেন, মোটামুটি আমি আপনাদেরকে আইডিয়া দিলাম। দ্বিতীয় যে কোম্পানি, সেটা হচ্ছে কি মাঝগাঁও ডক। এরা বড় বড় শিপ তৈরি করে। আমি যদি মাঝগাঁও ডককে দেখি, মাঝগাঁও ডক এখন কেবলমাত্র 47,000 কোটি টাকার কোম্পানি, ঠিক আছে। এবং দেখুন যদি তাদের প্রফিট লস দেখেন, সবে কোম্পানি কিন্তু ধরুন 21 সালে তার যা রেভিনিউ আসতো 4,048 কোটি টাকার রেভিনিউ, বর্তমানে রেভিনিউ ডবল হয়ে গেছে। প্রফিট কত হয়ে গেছে? 480 কোটি টাকার প্রফিট 3-4 গুণ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? মানে 1500 কোটি টাকা হয়ে গেছে। এবং এরও একই কনসেপ্ট, আপনি যদি এখানেও যদি যান, এখানেও যদি আপনি পি দেখেন, তাহলে দেখবেন এই সমস্ত কোম্পানিও কিন্তু 2-3 বছর আগে কিন্তু অনেক কমের পিতে 13-14 পিতে ট্রেড করতো, তারও আগে আরো কমে ট্রেড করতো 6-7-8-এর। কিন্তু আজকে কোথায় ট্রেড করছে? আজকে কিন্তু পি এক্সপানশন হয়ে গেছে, কারণ এদের যে টোটাল বিজনেসের আউটলুকটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যে এদের যে টোটাল বিজনেসের যে আউটলুক, টোটালটাই পরিবর্তন হয়ে গেছে। এখন মোরলেস সার্টেন গভর্নমেন্টের ডিফেন্স বাজেটের একটা বড় অংশ এদেরকে দেওয়া হবে। এরা জাহাজ মেনটেন্যান্স থেকে শুরু করে এদের যে প্রোডাকশন সেক্টর আছে, সবকিছুতে এরা কিন্তু এগুলোকে ব্যবহার করবে এই টাকা পয়সা। তাহলে অর্ডারের কোনো প্রবলেম হবে না। মেন প্রবলেম হচ্ছে যে অর্ডার, আপনি যদি অর্ডার না আসে, তাহলে আপনি মানে কোম্পানি বড় হবে কি করে? দেখুন এখানেও কিন্তু আপনি যদি দেখেন কিছুদিন আগে কোথায় ছিল, আপনি দেখুন একই জিনিস, ধরুন 1 বছর আগে এই কোম্পানির ভ্যালুয়েশন যা ছিল তার তুলনায় আজকে 3 গুণ হয়ে গেছে। অর্থাৎ আজকে যদি মাঝগাঁও ডকের ভ্যালুয়েশন যদি বলি যে ধরুন 47,000 কোটি টাকা হয়ে গেছে, তাহলে 1 বছর আগে এই কোম্পানির ভ্যালুয়েশন ছিল 16,000-17,000 কোটি টাকা, ঠিক আছে। এবারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন না করবেন। আপনাকে এইভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই সমস্ত কোম্পানিতে এই কারণে ইনভেস্ট করব, আমি আজকে 47,000 কোটি টাকার একটা কোম্পানিতে ইনভেস্ট করছি এই ভেবে আগামী 10 বছর পরে এই কোম্পানি একটা 5 লক্ষ কোটি টাকার কোম্পানি হবে। কারণ এই কোম্পানি যে সমস্ত শিপ বিল্ডিং করে বা তার যে মেনটেনেন্স করে, সমস্ত কিছুর একটা যুগান্তকারী রিকোয়ারমেন্ট থাকে। এরা ভেসেলস তৈরি করে, ঠিক আছে, ওয়ারশিপ তৈরি করে, আর বর্তমান দুনিয়াতে এগুলোর কিন্তু রিকোয়ারমেন্টের কোনো অভাব কখনোই হবে না। নেক্সট যে কোম্পানিটার কথা বলছি সেটা হচ্ছে কি গার্ডেন ডি শিপ বিল্ডার, জিআরএসি। মাত্র 11,000 কোটি টাকার কোম্পানি, ঠিক আছে, মাত্র 11,000 কোটি টাকার কোম্পানি। এবং যদি আপনি দেখেন এক্ষেত্রেও একই অবস্থা, 21 সালের পর থেকে তার সেলস 3 গুণ হয়ে গেছে, প্রফিট 2 গুণ হয়ে গেছে, ঠিক আছে। এবং এই সমস্ত কোম্পানিও কিন্তু আজ থেকে 1-2 বছর আগে যে ভ্যালুয়েশনে কাজ করতো, আজকে তার ভ্যালুয়েশন কিন্তু দেখুন এই যে 12-13 আজকে কোথায় কাজ করছে, মানে 30, 35-36-এর কাছাকাছি তারা কাজ করছে। আপনি যদি ভাবেন যে এই ভ্যালুয়েশন কমবে, কমবে না। ইনকাম যখন বাড়বে তখন এখান থেকে পি 50-এ নিয়ে যাবে, তারপরে ইনকাম কমলে, ইনকাম যখন বেড়ে যাবে তখন পি নিচে চলে আসবে। অর্থাৎ যদি এদের এই যে শেয়ার প্রাইসের যে মুভমেন্ট, এটা কিন্তু ক্রমবর্ধমান থাকবে। এরা কিন্তু
আর লো ভ্যালুয়েশনে এসে কাজ করার সম্ভাবনা খুবই কম। তাই আপনারা এক্সপেরিমেন্ট বেসিসেও একটা শেয়ার কিনে রেখে দিতে পারেন। আজকে দেখুন জিআরএসি মানে অল টাইম হাইতে ট্রেড করছে, দেখেছেন? মার্কেটে এই সমস্ত শেয়ারের ডিমান্ড এখন এইভাবে বেড়ে চলেছে। সুতরাং আপনি ভাববেন যে নিচে এলে কিনবো, নিচে এলে আমি দুটো কিনবো। কেমন ভোলাটিলিটি দেখুন, গত মাসে এই শেয়ারের লো ছিল কোথায়? 673। এই মাসে হাই কোথায়? 1077। বুঝতে পেরেছেন? 50 মানে কি, এই ভোলাটিলিটির মধ্যেই কিন্তু আপনাকে কিনে রাখতে হবে, যে এই ভেবে যে আজকে আমি এই 11,000 কোটি টাকার কোম্পানিটাতে ইনভেস্ট করছি। আমার বেসিক লজিক হচ্ছে আগামী 10 বছর পরে আমার এই কোম্পানিটা 1 লক্ষ টাকার কোম্পানি হবে, আমার শেয়ার প্রাইস 10 গুণ বাড়বে। এই ভাবনাতে যদি কেউ কিনতে চান তাহলে কিনতে পারেন, আদারওয়াইজ কিনবেন না। থার্ড যে কোম্পানিটাকে, সেটা একটু ছোট্ট করে দেখিয়ে আমি শেষ করব। কোচিন শিপইয়ার্ড। দেখুন সব একই, যে কোনো জিনিসে আপনি কোচিন সিও, কোচিন শিপইয়ার্ড 34,000 কোটি টাকার কোম্পানি। ওকে, এর ভ্যালুয়েশন আরো একটু বেশি, 62.7। ঠিক আছে, এক্ষেত্রেও আপনি দেখবেন যে এর চার্ট দেখলেও আপনি কিন্তু একই জিনিস দেখতে পাবেন। দেখুন কেমন ভাবে লাফাচ্ছে, বিকজ এদের বিজনেস আউটলুক চেঞ্জ হয়ে গেছে। সুতরাং আজকে যদি আপনি আপনার মধ্যে বিজনেস আউটলুক চেঞ্জ না করেন, তাহলে কিন্তু আপনি এই সমস্ত মূল্যবান শেয়ারগুলো থেকে কিন্তু কোনোদিন উপকৃত হতে পারবেন না। সুতরাং আপনাদেরকে কিন্তু একটা কোনো না কোনো পয়েন্ট অফ ভিউতে সিদ্ধান্ত নিতেই হবে। যদি আপনারা ভাবেন যে এই মানে কি বলে, এই সরকার আবার আসবে, যেই সরকার আসুক না কেন, যে সমস্ত উদ্যোগ বর্তমান সরকার নিচ্ছে, এই সমস্ত জিনিস কিন্তু ক্রমবর্ধমান থাকবে। দেখুন যেখানে যার ভ্যালুয়েশনের প্রবলেম আছে বাড়িয়ে দিচ্ছে। 1 বছর আগে কোথায় ছিল শেয়ার, দেখুন কোথা থেকে কোথায় চলে গেল, 1 বছরের মধ্যে 3 গুণ 4 গুণ চলে গেছে। যদি দেখুন বড় আকারে কিনবেন না, একটা কিনে রাখুন। সো আপনার মধ্যেকার যত সমস্ত আছে, কি বলে, আবেগ আছে, সবকিছু তার মধ্যে সীমাবদ্ধ থাকবে। ফ্রেন্ডস, অনেক বেশি হয়ে গেল, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। কথা হবে পরের এপিসোডে।